নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনছেন তিয়াশার গল্পের বৈঠক থেকে গল্প পাঠ। তিয়াশার গল্পের বৈঠকের আজকের নিবেদন মাতুলতা, লিখেছেন শিবরাম চক্রবর্তী। শুরু করছি আজকের গল্প পাঠ মাতুলতা। আজ ঝুমকুদের দুর্দশার কাহিনী তোমাদের বলবো। ঝুমকুদের দুর্দশার কারণ তার মামা। ঠিক মামা নয়, মামার প্রতিভাই তাদের দুর্বিপাকের মূল। কিংবা মামা সম্প্রতি যে সেলাইয়ের কল কিনেছেন সেইটা। মামার নাম গোবিন্দ। গোবিন্দ নাম হলেই তোমরা দেখবে তার এমন কোনো বন্ধু আছে যে নিতান্তই গোয়ার, যার সঙ্গে মিলে তার দ্বন্দ্ব সমাস। যদি নেহাতেই তেমন কোনো বন্ধু না থাকে, তাহলে সে নিজেই গোয়ার হয়ে কর্মধরায় সমাসে কাজ চালিয়ে দেয়। এক্ষেত্রেও তাই ঘটেছে। ঝুমকুদের মাতুল একাধারে গোয়ার গোবিন্দ। প্রতিভা থাকার বিপদ আছে, যার প্রতিভা বিপদ ঠিক তার নয়, বিপদ তার পরিবার বর্গের। প্রতিভার ধাক্কা যাদের সামলাতে হয়, প্রতিভা যতই বিরাট তার ধাক্কাও তেমনি বিরাট। এক, প্রতিভা থাকার ভয়ের কথা, তার উপরে যদি আবার গুণও থাকে, তাহলে তো আর রক্ষা নেই। বরাহ অবতারে ভগবানের মধ্যে এই দুটোর সমন্বয় ঘটেছিল, যার ফলে তিনি দাঁতে করে জলমগ্ন পৃথিবীর উদ্ধার সাধন করেছিলেন। আজকালকার গৌশীল প্রতিভারাও গুঁতোর চোটে পৃথিবীকে ঊর্ধ্বমার্গে তুলতে চান, যেমন ঝুমকুদের মামা। অবশ্য তার প্রতিভা ও গো এখনো পৃথিবী ব্যাপক হয়নি, কিন্তু হতে কতক্ষণ? ছোট বীজ থেকেই তো বনস্পতি চারিদিকে ডালপালা ছড়ায়। প্রতিভার লক্ষণ কি কি বলতে পারো? ধরো, প্রথমত সে হবে পায়োনিয়ার, একটা বিশিষ্ট অগ্রদূত। দ্বিতীয়ত সে হবে অরিজিনাল, তার সাধনার ধারায় থাকবে মৌলিকতা। তৃতীয়ত তাকে পাগল বলে আর সকলের সন্দেহ হবে। বলা বাহুল্য, এই সন্দেহসূচক লক্ষণটি তার আশেপাশের লোকেদের মধ্যেই প্রকাশ পাবে। তার নিজের মনে এমন কোনো সন্দেহ থাকবে না। সব দিক দিয়ে বিবেচনা করলে গোবিন্দ যে বিলক্ষণ প্রতিভার অধিকারী, তার পরিচয় সে বাল্যকাল থেকে দিচ্ছে। গোবিন্দ তখন নিতান্তই বালক। তার বৌদির বাপের বাড়ি থেকে তত্ত্ব এলো। মা যখন তত্ত্ববাহক ও বাহিকাদের সঙ্গে তাত্ত্বিক আলোচনায় ব্যস্ত এবং তার সমালোচনায় যখন ক্রমশই কঠোর হয়ে উঠেছে, সেই অবসরে গোবিন্দ তার থেকে সব রকম খাদ্য সামগ্রী কিছু কিছু নমুনা সংগ্রহ করে একেবারে ছাদে গিয়ে হাজির। মা সেটা লক্ষ্য করেছিলেন। গোবিন্দর সঙ্গে দেখা হতে জিজ্ঞাসা করলেন, খাবারগুলো কেমন দিয়েছে রে? পচা বোধ হয়, তাই না? ততক্ষণে গোবিন্দর পেটে গিয়ে হজম হয়ে সেগুলো পুরাতত্ত্ব হয়ে দাঁড়িয়েছে। সে সাগ্রহে উত্তর দিল, না মা, খুব ভালো, খুব ভালো। নিমক হারামি বরং চলে, কিন্তু সন্দেশ হারামি না। গোবিন্দর অত ছোট মন নয়। মা বললেন, ভালো না তো ছাই। হ্যাঁ, না মা, খুব চমৎকার, তুমি খেয়ে দেখো। কিন্তু ওই যে লম্বা লম্বা ভিতরে সুতোওয়ালা, ও একটা খেলাম, খুব একটা খারাপ নয়, তবে মিষ্টি টিষ্টি কিছু নেই, ওতে চিনি দিয়ে খেতে হবে। হ্যাঁ, সর্বনাশ করেছে। ও খেলি কি রে? ওই যে মোমবাতি। মোমবাতি? তা হোক, কিন্তু খেতে কিন্তু বেশ মা। গোবিন্দ ছেলেবেলা থেকেই এমন সপ্রতিভ। এই বৃত্তান্ত থেকেই আমরা তার প্রমাণ পাব। মাংসভোগ, শস্যভোগ, এমনকি বায়ুভোগ পর্যন্ত প্রাণী পৃথিবীতে আছে, কিন্তু মোমভোগ কোনো জীব ছিল না। ভাবিকালের অনাগত সেই মানুষদের গোবিন্দই হচ্ছে অগ্রদূত। কিন্তু কেবল অগ্রদূতই তো নয়, গোবিন্দর বিশিষ্ট চিন্তাধারার পরিচয় ছেলেবেলাতেই পাওয়া গেছিল। জিওগ্রাফির একটা প্রশ্ন ছিল, কি করিয়া দিন এবং রাত্রি হয়? উদাহরণ দ্বারা
বুঝাইয়া বলো। পরীক্ষার খাতায় গোবিন্দ লিখল, যখন বাঘাটা কানের কাছে এসে ঘেউ ঘেউ করে ডাকতে থাকে এবং আমি বাঁ চোখটা আধখানা খুলে দেখি টেবিলের উপর চা আর বিস্কুট রয়েছে, তখন বুঝতে পারি দিন হয়ে গেছে। আর যখন আমরা লাট্টু ঘুরিয়ে বাড়ি ফিরি, তখন রাত্রি হয়। পরীক্ষক মশাই এই মৌলিক গবেষণার মর্ম বুঝতে না পেরে খাতার উপরে লাল পেন্সিলে লিখে দিয়েছিলেন ক্যাপিটাল লেটারে MAD, বড় বড় অক্ষরে। সব বিষয়ে প্রায় সকল প্রশ্নের উত্তর এমনই মূল্যবান হওয়ার ফলে গোবিন্দর সে যাত্রায় আর প্রমোশন হলো না। পৃথিবীতে প্রকৃত প্রতিভাবানকে কজন বোঝে বলতো? বাবা দূরদেশে চাকরি করতেন। সেখান থেকে গোবিন্দকে লিখলেন, পাশ করেছিস তো? গোবিন্দ সে কথার কোনো জবাব না দিয়ে চিঠিতে একটা ছবি এঁকে পাঠিয়ে দিল, এবং পাছে ছবিটা বুঝতে বাবার অসুবিধা হয় এই জন্য তার নিচে বড় বড় অক্ষরে লিখে দিল, হাতি আঁকিলাম। মানে গোবিন্দ হয়তো বলতে চেয়েছিল, পাশ করেছি না হাতি। প্রতিভাবান লোকেরাই এমন স্পষ্ট বক্তা হয়। এসব ইতিহাস তার ছোটবেলার। এখন ঝুনকুদের দুর্দশার কাহিনীতে আসা যাক। কিছুদিন আগে গোবিন্দর ধারণা হয়েছিল যে চুল ছাঁটার প্রতিভাও তার আছে। তারপরে তিনি এক নাপিতের কাছ থেকে একখানা ভোঁতা কাঁচি জোগাড় করে ভাগ্নেদের মাথার দিকে মনোযোগ দিলেন। চুল বড় হোক আর না হোক, তার যদি সন্দেহ হয় যে কারো চুল বড় হয়েছে, অমনি তিনি তাকে ঘাড় ধরে চুল ছেটে দেবেনই দেবেন। এমনি কায়দায় তার চুল ছাঁটা যে দুপাশ কিছুতেই সমান হবে না, মাঝে মাঝে খপচানো থাকবে। এমনও হতে পারে যে সামনের দিক খুব ছোট হয়ে গেল পিছনের দিকের তুলনায়। মামার দৃষ্টি এড়িয়ে ভাগ্নিরা পালিয়ে পালিয়ে বেড়ায়, কিন্তু মামা দেখতে পেলেই ধরে বলেন, এই আয়, তোর চুল ছেটে দিই, বড় হয়ে গেছে। এই তো সেদিন কাটালাম মামা, এখনো বড় হয়নি তো। বড় হয়নি? বড় হয়নি কে? আর কত বড় হবে? তাল গাছ হবে নাকি? যদি কেউ বাইরের নাপিতের কাছে চুল ছাটিয়ে আসে, মামা একবার তাকালেই তার টের পেয়ে যায়, না এ তো তার ছাটা নয়। তার ছাটা কখনো এত খারাপ হতেই পারে না, এমন বিশেষত্বহীন হতেই পারে না। অমনি সেই চুলকে দুরস্ত করতে তিনি পুনরায় কাঁচি ধরেন। মানে কিছুতেই মাথা বাঁচানোর উপায় নেই তার ভাগ্নেদের। মাথার উপর অত্যাচার তো আছেই, তার ওপর গোবিন্দ সম্প্রতি একটা সেলাইয়ের কল কিনেছেন। পোশাক তৈরির ব্যাপারেও নিজস্ব প্রতিভার পরিচয় দেবেন। আপাতত এই তাঁর বাসনা। বাজারের তৈরি সমস্ত জামা বাতিল করে তিনি ঝুনকুদের শার্ট পাঞ্জাবি সৃষ্টিতে মন দিয়েছেন। প্রতিভার দস্তুরি এই যে সর্বদাই নতুন পথ বেছে নেয়। সৃজন প্রতিভা জিনিসটা মারাত্মক, বিশেষ করে খাবার দাবার আর পোশাক পরিচ্ছদের ব্যাপারে। মামার তৈরি জামা পরতে ঝুনকুদের কান্না পায়। তাদের ক্লাসের ছেলেরা আসে আর জিজ্ঞাসা করে, কোন দোকানের ভাই, কোথা থেকে বানালি? দোকানের নাম তো করতেই পারে না, এমনকি মামা তৈরি করেছে এই কথাটাও বলতে তাদের লজ্জায় বাঁধে। সেসব জামার অদ্ভুত ছিরি, অদ্ভুত ছাঁদ। কোনোটা বা শার্টের হাতা পাঞ্জাবির ঝুল, কোনোটা বা পাঞ্জাবির হাতা শার্টের ঝুল, কোনোটার বা ডান দিকের চেয়ে বাঁ দিকটা বেশি ঝোলা, কোনোটার হাত গলানোই যায় না, কোনোটাতে মাথা গলানোই মুশকিল, কোনোটার আবার ঘের এত কম যে দস্তুর মতন মারামারি করে পড়তে হয়। তার উপরে বোতামের ছেঁদাগুলো এত ছোট ছোট যে বোতাম আটাই এক ধস্তাধস্তি ব্যাপার। একদিন ঝুনকুর দিদিমা, মানে গোবিন্দর মা, গোবিন্দকে ডেকে বললেন, আমার তাকিয়ার একটা খোল করে দিয়েছিস? বেশ করেছিস। তেলের চিটে তাকিয়াটা যেতে বসেছিল, কিন্তু বাছা খোলের আবার বোতাম কেন?
আর তার হাতাই বা কিসের? আমরা বাবা সেকেলের বুড়ো মানুষ, জানি না কিছুই। বোধহয় আজকালকার একটা ফ্যাশন এটা, নাকি? তোমার তাকিয়ার খোল কই? আমি তো করিনি। দেখি দেখি দেখি। ও মা, এই যে টুম্পুর পাঞ্জাবি, পাজিটা তাকিয়ায় পড়িয়ে গেছে। আচ্ছা, দেখছি, দেখাচ্ছি হতভাগাকে। বিনকু এসে অভিযোগ করলো, মামা, আমার হাতের চেয়ে জামার হাতা যে বড়। ঝুমকু বলল, মামা, আমার ডান হাতটা বাঁ হাতের চেয়ে লম্বা। গোবিন্দ গম্ভীর হয়ে উত্তর দিল, নে নে, এখন হাতা গুটিয়ে পড়। চিরকাল তো আর এমনি ছোট থাকবি নে, বাড়বি তো, বড় হলে তখন ঠিক হয়ে যাবে। কি করে, বেচারারা হাত গুটিয়েই পড়ে। এ কথা সত্যি, মাথায় বড় হলে হাতও নিশ্চয় কিছু পরিমাণে বাড়বে, কিন্তু ততদিনের অপেক্ষায় এই জামা টিকে থাকবে কিনা তা বলা শক্ত। আর তাছাড়া ডান হাত কখনো বাঁ হাতের থেকে লম্বা হয়, এ তো কখনো শোনেনি তারা। এ তো বিলক্ষণ সন্দেহের ব্যাপার। ঝুনকু, বিনকু, টুনকু, তিন ভাইয়ের মধ্যে টুনকুই সবচেয়ে ছোট। মামা যখন বাড়ি না থাকে, টুনকু সেলাইয়ের কল নিয়ে বসে। কলটা বেশ চালাতে ভারী আরাম, আর কেমন বেশ আপনা আপনি সেলাই হয়ে যায়। সে এক মজার ব্যাপার। টুনকু বোধহয় মামার প্রতিভার অংশ কিছুটা পেয়েছিল। সে টম পুষিদের জন্য জামা তৈরি করে, এমনকি চার পাওয়ালা প্যান্টালুন পর্যন্ত। পোশাক পরতে তাদেরও খুব একটা অভিরুচি নেই। একদিন গোবিন্দ চমৎকার একটা সিল্কের পাঞ্জাবি আর একখানা দেশি কাপড় কিনে আনলেন। সমস্ত দিন ধরে কাপড়টা কুঁচিয়ে পাট করে রেখে মাকে ডেকে বললেন, আজ আর রাত্রে খাবো না মা, আমাদের হারাধনের আজ বিয়ে, আজ তার বরযাত্রী যাব। ঝুনকু, বিনকু, টুনকু, আমার জামা কাপড় আলনায় রইল, খবরদার কেউ হাত দিবি নে, সাবধান। গোবিন্দ বেরিয়ে যেতেই টুনকু বলল, আয় দাদা, মামার জামাটা সেলাই করে দিই। সেলাই করবি কি রে? ও যে সেলাই করাই, আরো ভালো করে সেলাই করিয়ে দিই। না 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 না, মামা বকবে। সন্ধেবেলা বাড়ি ফিরে গা ধুয়ে কোচানো কাপড়টি পরে হিমানি মেখে চুল টুল পরিপাটি করে আঁচড়ে জামা পরতে গিয়ে গোবিন্দ দেখেন জামার ভেতর দিয়ে হাত আর ঢোকানো যায় না। জোর করে গলাতে গিয়ে বগলের তলা থেকে ফেঁসে হাত বেরিয়ে পড়ল। জামার জোরের মুখগুলো কে জানি সেলাই করে রেখেছে। দারুণ ক্রোধে গোবিন্দর ব্রহ্মতালু জ্বলে উঠল। তিনি চিৎকার করে বললেন, এ কার কীর্তি? কীর্তিযস্য সজীবতি বলে একটা কথা আছে, আর একটা কথা আছে, সজীবতি জপলায়তে। সুতরাং বলা বাহুল্য, টুনকুর টিককেই দেখা গেল না। সঙ্গে সঙ্গে ঝুনকুরো এবং বিনকুরো। এদিকে হারাধন ট্যাক্সি করে এসে নিচে থেকে ঘন ঘন হর্ন দিচ্ছে। গোবিন্দ তখন কাঁদবার অবস্থা। বিয়েবাড়ির অত স্ফূর্তি, অমন খাওয়া দাওয়া, তার উপর এমন সিল্কের পাঞ্জাবিটা। জানলা থেকে গলা বাড়িয়ে গোবিন্দ বলল, ভাই হারাধন, আমাকে আজ মাপ করো। হঠাৎ কেমন যেন গাটা একটু জ্বর জ্বর করছে। তোমার বৌভাতে ঠিক যাবই যাব। সেলাইয়ের কলটা বৌভাতের উপহার দিয়ে দেব গোবিন্দকে, মনে মনে স্থির করল গোবিন্দ। আর দুঃখে এবং কাতরে চুপ করে মাথায় হাত দিয়ে বসে রইল। নমস্কার। গল্পটা কেমন শুনলেন? গল্পটা যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না। আর আমার গল্পের চ্যানেলের নতুন শ্রোতা বন্ধু হলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় রইলাম।